বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। আপনি দেখেছেন যে ভারতের কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলে যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেবো না। তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। বিশ্ব প্রেক্ষিতে যদি দেখেন যে আপার রাইপেরিয়ান দেশ সবসময় লোয়ার রাইপেরিয়ান দেশের সাথে এই কাজগুলো করে, যার জন্য জাতিসংঘের যে আন্তর্জাতিক আইনটা আছে 1997 সালে, ওটাতে মাত্র 36টা রাটিফিকেশন লাগতো, অনুস্বাক্ষর লাগতো। 17 বছর লেগেছে ওইটাকে 36টা স্বাক্ষর পেতে। কাজে এটি একটি বৈশ্বিক বাস্তবতা। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এটার ব্যাপারে বিস্তারিত কথা তো আমার এই মন্ত্রণালয়ে হবেই, কিন্তু বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদী নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকু দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই দেব। এবং আন্তর্জাতিক যে নর্মস গুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। দেয়া না দেয়া আমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে, সেই কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। পরিবেশ বন মন্ত্রণালয়কে এবং পরিবেশ অধিদপ্তরকে কিছু কিছু প্রকল্প সহায়তা দিচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হলো। তাদের প্রত্যাশাটা কি, এবং এই প্রত্যাশাটা আমরা যত তাড়াতাড়ি পূরণ করতে পারবো তত তাদের পক্ষে সম্ভব হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই প্রকল্পগুলোর মাধ্যমে বাজেট সহায়তা করা, সেটা আলোচনা হলো। আমরা তাদেরকে যেটা বললাম সেটা হলো যে বাংলাদেশের আইন কানুন নীতি ভালো আছে, এগুলোকে আরো ভালো করা যায়, সেটাতে কোনো বিবাদ নেই, কিন্তু আইন কানুন নীতি যদি আমরা ভালো করি, ওদিকে যদি আমাদের সক্ষমতা না বাড়াই এগুলোর বাস্তবায়নের জন্য, তাহলে দূরত্বটা বেড়ে যাবে এবং মানুষের প্রত্যাশার জায়গাটা পূরণ হবে না। সো আইন কানুন নীতিগুলো আমরা সময় উপযোগী করব, আরো শক্ত করব, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে আমাদের কিছু কাজে নেমে যেতে হবে। যেমন মানুষকে আমাদের দেখাতে হবে যে দূষণকারী কয়েকজন শাস্তি পাচ্ছে, মানুষকে আমাদের দেখাতে হবে যে ময়লা আবর্জনা ভাগার নদীর পাড় থেকে সরছে, মানুষকে আমাদের দেখাতে হবে যে কিছু কিছু নদী পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এখন কোথাও সিওয়েজ পয়ঃবর্জ্য নিষ্কাশন এটার পরিশোধনের কোনো ব্যবস্থা নেই, সেটা তো 1 মাস 1 বছরে করে ফেলা সম্ভব না, কিন্তু বাকি যে দূষণের সূত্রগুলো আছে, উৎসগুলো আছে, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করছি। মানুষকে এই দৃশ্যমান অগ্রগতিটা দেখাতে হবে কেবল না, মানুষকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে তাদের মধ্যে একটা ওনারশিপ আসে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, পরিবেশটা তো আমরা সবসময় বলি নিউ জেনারেশন এজেন্ডা। এই যে জলবায়ু পরিবর্তনের ফলে বলা হচ্ছে বাংলাদেশের 1/3 ডুবে যাবে। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর 2টা উপজেলা পানির নিচে চলে গেছে, ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না, ওইদিকে মানুষকে উদ্ধার করতে হবে। এই একটা মানে মানুষের মধ্যে তো আমরা কনফিডেন্স দিতে হবে যে আমরা কাজ করছি। এইখানে সবচেয়ে বড় সুবিধাটা হলো এবার আমাদের যে নতুন শিক্ষার্থীরা, তরুণ প্রজন্মরা সংযুক্ত হয়েছে। তো তরুণ প্রজন্মকে আপনি আগে উন্নয়ন পরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এটা বললে হবে না, তারা অনেক কানেক্টেড, তারা জানে যে পরিবেশ এবং উন্নয়ন পাশাপাশি চলতে পারে। এই যে পরিবর্তন একটা আনা আমাদের উন্নয়নের ন্যারেটিভে, উন্নয়নের প্রক্রিয়াতে, যে উন্নয়ন যখন করা হবে একই সাথে পরিবেশের সংরক্ষণ করা হবে, এইটা ছিল আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে নদী বাদ দিয়েও যদি আপনি পলিথিন ধরেন, প্লাস্টিক ব্যাগ ধরেন, শব্দ দূষণ ধরেন, রাতের বেলা কারখানাগুলো কর্তৃক গোপনে নদীর মধ্যে বর্জ্য ফেলে দেওয়া ধরেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।